আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা আমাদের পাঠ্য বইয়ের অষ্টম অধ্যায় জারণ বিজারণ বিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। আজকের ক্লাসে শুরুতে থাকবে আমাদের এই অধ্যায়ের উপর প্রয়োজনীয় টপিকস, যেগুলো আমরা এই ক্লাসের মধ্যে আলোচনা করব। প্রথমে আমরা জারণ বিজারণ বিক্রিয়ার ইলেকট্রনীয় মতবাদ বা আধুনিক মতবাদ সম্পর্কে জানব, যে জারণ বিজারণ বিক্রিয়া কাকে বলে। দেন আমরা জারক বিজারক এই সম্পর্কে ধারণা নিব। দেন আমরা জারণ সংখ্যা কাকে বলে এবং জারণ সংখ্যা কিভাবে বের করতে হয় আমরা এটা দেখব। দেন আমরা জারণ বিজারণ এর যুগপৎ ক্রিয়া অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়া যে একত্রে সংঘটিত হয় এটি দেখব। এবং এই প্রত্যেকটা টপিক্সের উপর যে সকল প্রশ্ন আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা থাকবে ওই সকল প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। সো আমরা ক্লাস স্টার্ট করি। শুরুতে আমরা জানবো হচ্ছে জারণ বিজারণের ইলেকট্রনীয় মতবাদ বা আধুনিক মতবাদ। শুরুতে জারণ ক্রিয়া কাকে বলে। শুরুতে আমরা জারণ বিক্রিয়া নিয়ে আলোচনা করব। জারণ বিক্রিয়া কাকে বলে? যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন ইলেকট্রন ত্যাগ করে, অর্থাৎ তার ধনাত্মক আধান বৃদ্ধি পায় বা ঋণাত্মক আধান হ্রাস পায়, তাকে জারণ ক্রিয়া বলে। অর্থাৎ যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু বা মৌলক বা আয়ন ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আধান বৃদ্ধি পায়, অর্থাৎ ধনাত্মক চার্জ বা পজিটিভ চার্জ বৃদ্ধি পায়, এই বিক্রিয়াকে আমরা কি বিক্রিয়া বলবো? জারণ বিক্রিয়া বলবো। যেমন সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন দান করে সে পজিটিভ চার্জ প্রাপ্ত হয়, অর্থাৎ তার ধনাত্মক আধান বৃদ্ধি পায়। এই কারণে এই বিক্রিয়াটাকে আমরা কি বলবো? জারণ ক্রিয়া। অতএব এই ক্রিয়াটির নাম বা বিক্রিয়াটির নাম হচ্ছে কি? জারণ বিক্রিয়া বা জারণ ক্রিয়া। দেন এখন আমরা বিজারণ বিক্রিয়া নিয়ে আলোচনা করব। বিজারণ ক্রিয়া যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু বা মৌলক বা আয়ন ইলেকট্রন গ্রহণ করে, অর্থাৎ তার ঋণাত্মক আধান বৃদ্ধি পায় বা ধনাত্মক আধান হ্রাস পায়, সেই বিক্রিয়া বা সেই ক্রিয়াকে বলা হয় বিজারণ ক্রিয়া বা বিজারণ বিক্রিয়া। যেমন ক্লোরিন পরমাণু একটি ইলেকট্রন গ্রহণ করে তার ঋণাত্মক আধান বৃদ্ধি পায়, এই কারণে এই ক্রিয়াটির নাম হচ্ছে কি? বিজারণ ক্রিয়া। আশা করি আপনারা এই জারণ বিজারণ বিক্রিয়া বুঝতে পেরেছেন। আমরা এখন আমাদের এই জারণ বিজারণ বিক্রিয়ার উপর যে সকল প্রশ্ন আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বা আসার সম্ভাবনা থাকবে সেই সকল প্রশ্ন নিয়ে আলোচনা করব। শুরুতে অতি সংক্ষিপ্ত প্রশ্ন। এই টপিক থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আমাদের জন্য ইম্পর্টেন্ট জারণ বিক্রিয়া কাকে বলে বা জারণ ক্রিয়া কাকে বলে। দেন আমাদের জন্য ইম্পর্টেন্ট থাকবে বিজারণ ক্রিয়া বা বিজারণ বিক্রিয়া কাকে বলে। দেন আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে যে জারণ বিজারণের উদাহরণসহ ইলেকট্রনীয় সংজ্ঞা দাও, অথবা জারণ বিজারণ বিক্রিয়ার উদাহরণসহ আধুনিক সংজ্ঞা দাও। আমাদের এই প্রশ্নটা সব থেকে আসার সম্ভাবনা বেশি থাকবে, কেননা আমরা দেখতে পাচ্ছি যে এই প্রশ্নটা সেমিস্টার ফাইনাল পরীক্ষায় আমাদের অনেক বছর সালে এসেছে, যার কারণে আমরা এই প্রশ্নটা খুব গুরুত্ব সহকারে দেখব। দেন আমাদের থাকতে পারে যে জারণ বিজারণের উদাহরণসহ আধুনিক সংজ্ঞা দাও। আমরা এখন আমাদের এই অধ্যায়ের পরবর্তী টপিক জারক বিজারক নিয়ে আলোচনা করব। শুরুতে জারক। জারক কাকে বলে? জারক হচ্ছে এমন কিছু পদার্থ বা আয়ন বা যৌগমূলক যেই পদার্থগুলো ইলেকট্রন গ্রহণ করবে, তাকে বলা হয় জারক। অর্থাৎ যে সকল পদার্থ বা যে সকল পরমাণু বা যে সকল মূলক বা যে সকল আয়ন ইলেকট্রন গ্রহণ করে, ওই সকল মূলক বা আয়ন বা ওই সকল পরমাণুকে বলা হয় কি? জারক। যেমন ক্লোরিন পরমাণু বা অক্সিজেন পরমাণু ইত্যাদি, এই সকল পরমাণুগুলো হচ্ছে কি? জারক, কেননা তারা ইলেকট্রন কি করে? গ্রহণ করে। দেন আমরা এখন বিজারক সম্পর্কে জানব। বিজারক কাকে বলে? যে সকল পদার্থ ইলেকট্রন দান করে তাদেরকে বিজারক বলা হয়, অর্থাৎ বিজারক হচ্ছে জারকের উল্টা। যেমন সোডিয়াম, ক্যালসিয়াম ইত্যাদি, এই সকল পদার্থ ইলেকট্রন দান করে, যার কারণে এই সকল পদার্থ হচ্ছে কি? বিজারক। আমরা এই জারক বিজারক খুব সহজে মনে রাখতে পারি ছোট্ট একটি টেকনিক অবলম্বন করে।
আমরা এখন শিখব এই ছোট টেকনিক, যে টেকনিকটা আমরা ব্যবহার করে এই জারক বিজারকটা সহজে মনে রাখতে পারি। যেমন দুইটি শব্দ দুইটি হচ্ছে, একটি হচ্ছে জাগ্রত, অপরটি হচ্ছে কি বিদ্যান। জাগ্রত, জ ফর জারক, তাহলে জাগ্রতর মাঝবর্তী অক্ষর হচ্ছে গড়াফলা। এই গড়াফলা দ্বারা কি হয়? গ্রহণ হয়, অর্থাৎ জারক কি করবে? গ্রহণ করবে। কি গ্রহণ করবে? ইলেকট্রন গ্রহণ করবে। আবার বিজারক বয়রসিতে বিজারক হয়, আর বয়রসিকারেতে কি শুরু হয়েছে? বিদ্যান শুরু হয়েছে। বয়রসি দিয়ে বিদ্যান, মাঝবর্তী অক্ষর হচ্ছে দান, অর্থাৎ দান করবে। কি দান করবে? ইলেকট্রন দান করবে। অর্থাৎ বিজারক পদার্থ হচ্ছে কি? ইলেকট্রন দান করবে। তাহলে আমরা মনে রাখবো জাগ্রত বিদ্যান, জয়াকার, ফর হচ্ছে জারক, বয়রসি ফর বিজারক। বিজারকগুলো ইলেকট্রন দান করবে আর জারকগুলো ইলেকট্রন গ্রহণ করবে। আশা করি আপনারা এই টেকনিকটা অবলম্বন করে সহজে এই জারক বিজারকটা মনে রাখতে পারবেন। দেন আমরা এখন দেখব এই জারক বিজারক এই টপিক থেকে আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষায় প্রশ্ন কিভাবে থাকতে পারে। শুরুতে অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে থাকতে পারে যে জারক কি বা জারক কাকে বলে। দেন আমাদের থাকতে পারে বিজারক বলতে কি বুঝো, অথবা বিজারক কি, অথবা বিজারক কাকে বলে। দেন আমাদের থাকতে পারে সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে জারক বিজারক কাকে বলে, উদাহরণ দাও। দেন আমরা এখন আমাদের এই অধ্যায়ের পরবর্তী গুরুত্বপূর্ণ টপিক জারণ সংখ্যা, এই জারণ সংখ্যা নিয়ে আলোচনা করব। শুরুতে জারণ সংখ্যা কাকে বলে এটি দেখে আসি। কোনো যৌগের মধ্যে কোনো পরমাণু বা মৌলক ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের ফলে যে চার্জ প্রাপ্ত হয় সে চার্জের চিহ্নসহ মানকে জারণ সংখ্যা বলে। তাহলে আমরা এই জারণ সংখ্যা দ্বারা একটি বিষয় অবশ্যই পরিষ্কার, সেটি হচ্ছে যৌগ গঠনের ক্ষেত্রে কোনো পরমাণু বা মৌলক যে চার্জ প্রাপ্ত হয়, ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের মাধ্যমে যে চার্জ প্রাপ্ত হয়, ওই চার্জের চিহ্নসহ মানকে কি বলা হয়? জারণ সংখ্যা বলা হয়। এখন কথা হচ্ছে, এখন এই জারণ সংখ্যা আমরা কিভাবে বের করতে পারি। আমরা কয়েকটি উদাহরণ দেখব, যার মাধ্যমে আমাদের এই জারণ সংখ্যা বা জারণ মান আমরা খুব সহজে বের করতে পারবো। আমরা স্ক্রিনে কয়েকটি পদার্থ দেখতে পাচ্ছি। প্রথমত আমাদের আছে নাইট্রিক অ্যাসিড, দেন আমাদের আছে পটাশিয়াম ম্যাঙ্গানেট, দেন আমাদের আছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, দেন আমাদের আছে পটাশিয়াম ডাইক্রোমেট ইত্যাদি। এই সকল পদার্থের মধ্যম পরমাণুর জারণ সংখ্যা আমাদের বের করতে হতে পারে, অর্থাৎ কেন্দ্রে যে পরমাণুটা আছে ওই পরমাণুর জারণ সংখ্যা। যেমন যদি নাইট্রিক অ্যাসিডের কথা বলি, নাইট্রিক অ্যাসিডের মধ্যম পরমাণু হচ্ছে কি? নাইট্রোজেন। আমাদের থাকতে পারে যে নাইট্রোজেন পরমাণুর জারণ সংখ্যা কত, অথবা পটাশিয়াম ম্যাঙ্গানেটের মধ্যে এই ম্যাঙ্গানেটের জারণ সংখ্যা বের করতে হতে পারে, অথবা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মধ্যে ম্যাঙ্গানেটের জারণ সংখ্যা আমাদের বের করতে হতে পারে, অথবা পটাশিয়াম ডাইক্রোমেটের মধ্যে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত আমাদের এটা বের করতে বলতে পারে। আমরা যে এখানে চারটা যৌগিক পদার্থ দেখছি, এই চারটার মধ্য থেকে যে কোনো একটি অথবা দুইটি যৌগিক পদার্থের মধ্যম পরমাণু জারণ সংখ্যা বের করার জন্য আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষায় প্রশ্ন থাকার সম্ভাবনা 99%। অর্থাৎ এই চারটি পদার্থের মধ্য থেকে হয়তো আমাদের একটি অথবা দুইটি পদার্থের মধ্যম পরমাণু জারণ সংখ্যা বের করার জন্য আমাদের প্রশ্ন সেমিস্টার ফাইনাল পরীক্ষায় থাকার সম্ভাবনা 99%। খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখন এই জারণ সংখ্যা কিভাবে সহজে বের করা যায় এটি শিখব। এই জারণ সংখ্যা সহজে বের করার টেকনিক হচ্ছে, আমরা পূর্বেই আলোচনা করেছিলাম, কোনো একটি মৌলিক বা যৌগিক পদার্থের মোট জারণ মানের বীজগাণিতিক যোগফল হচ্ছে 0। এই 0 হওয়ার ফলেই ওই সকল পদার্থ নিষ্ক্রিয় অবস্থায় থাকে, অর্থাৎ তাদেরকে আমরা পদার্থ বলতে পারি। অর্থাৎ যে সকল পরমাণু বা পরমাণু গুচ্ছের জারণ মান যাদের 0 নয় তাদেরকে আমরা আয়ন অথবা যৌগমূলক নামে চিহ্নিত করি। যেহেতু এখানে যে চারটি পদার্থ আছে এগুলো সবগুলো যৌগিক পদার্থ, এই কারণে এই যৌগিক পদার্থের জারণ মানের বীজগাণিতিক যোগফল 0। তাহলে জারণ সংখ্যা কার হয়? জারণ সংখ্যা হয় প্রত্যেকটা পরমাণুর।
আমরা এই পরমাণুর জারণ সংখ্যা প্লাস মাইনাস অর্থাৎ কোনো একটি যৌগিক পদার্থের মধ্যে যতগুলো পরমাণুর জারণ সংখ্যা পজিটিভ থাকবে ঠিক ততগুলো পরমাণুর জারণ সংখ্যা নেগেটিভ হবে, যার কারণে এই পজিটিভ নেগেটিভ কাটাকাটি করে জিরো হওয়ার ফলে কোনো একটি যৌগিক পদার্থ কি হয়, গঠিত হয়। তাহলে আমরা শুরুতে ধরে নেব যে কি সকল পদার্থের জারণ মান শূন্য, কিন্তু পরমাণুর জারণ মান শূন্য নয়। যৌগিক পদার্থ হোক বা মৌলিক পদার্থ হোক তাদের জারণ মান শূন্য, কিন্তু কোনো একটি পরমাণুর জারণ মান শূন্য নয়। এই জারণ সংখ্যা বের করতে হলে মধ্যম পরমাণুর জারণ সংখ্যা আমাদের এক্স ওয়াই জেড ইত্যাদি দ্বারা ধরে নিতে হবে, এবং কিছু পরমাণু থাকবে যাদের জারণ মান কি কনস্ট্যান্ট অথবা আদর্শ ধরে নিতে হবে। যেমন হাইড্রোজেনের জারণ মান হচ্ছে +1, অক্সিজেনের জারণ মান হচ্ছে -2, কেননা হাইড্রোজেন পজিটিভ আয়ন দেয় এবং হাইড্রোজেনের যোজনী যেহেতু 1 তাহলে তার জারণ মান +1। অক্সিজেনের যোজনী যেহেতু 2 এবং অক্সিজেন যেহেতু অধাতু এই কারণে অক্সিজেনের জারণ মান -2। যেমন সোডিয়াম যেহেতু ধাতু এবং তার যোজনী যেহেতু 1 এই কারণে সোডিয়ামের জারণ মান কত, +1। এভাবে আমাদের কি করে নিতে হবে, ধরে নিতে হবে। অর্থাৎ যে সকল মৌলিক পদার্থের যোজনী একক সংখ্যা সেই সকল পরমাণুর জারণ মান হবে হচ্ছে কি তাদের যোজনী, এবং এই যোজনীর পূর্বে আমরা প্লাস অথবা মাইনাস চিহ্ন বসাবো। যদি সেগুলো ধাতু হয় তাহলে প্লাস চিহ্ন বসাবো, আর যদি অধাতু হয় তাহলে নেগেটিভ চিহ্ন বসাবো। দেন আমরা শুরু করি। শুরুতে আমরা বের করব নাইট্রিক অ্যাসিডের। এই নাইট্রিক অ্যাসিডের নাইট্রোজেনের জারণ মান বের করার জন্য আমাদের শুরুতে নাইট্রোজেনের জারণ মান ধরে নিতে হবে। ধরি নাইট্রোজেন এর জারণ সংখ্যা = x। আমরা শুরুতে নাইট্রোজেনের জারণ সংখ্যা = x ধরে নিয়েছি। এখন তাহলে এই যে যৌগিক পদার্থ আছে এই যৌগিক পদার্থের মধ্যে যতগুলো পরমাণু আছে সবগুলো পরমাণুর জারণ সংখ্যা আমরা এখন কি করব, যোগ করব। যোগ করে =0। যেহেতু টোটাল যৌগিক পদার্থের জারণ সংখ্যা আমরা কি জানি, শূন্য জানি, তাহলে পরমাণুগুলোর জারণ সংখ্যাগুলো যদি আমরা যোগ করি যোগফল কত হবে, 0 হবে। এখন হাইড্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেনের জারণ মান কত, +1। যেহেতু হাইড্রোজেন পজিটিভ আয়ন দেয় এই কারণে হাইড্রোজেন +1, যদিও সে হাইড্রোজেনটা অধাতু কিন্তু সে ধাতুর মতো আচরণ করে। হাইড্রোজেনের যোজনী 1, তার আগে পজিটিভ দেওয়ার কারণ কি, হাইড্রোজেন যেহেতু ধাতুর মতো আচরণ করেন এই কারণে আমরা প্লাস দিয়েছি। সূত্রের প্লাস। এখন নাইট্রোজেন পরমাণুর জারণ সংখ্যা, নাইট্রোজেন পরমাণুর জারণ সংখ্যা আমরা কত ধরেছি, x ধরেছি। এখন x বসালাম, সূত্রের প্লাস। এখন অক্সিজেনের যোজনী কত, অক্সিজেনের যোজনী হচ্ছে 2, কিন্তু অক্সিজেন যেহেতু অধাতু এই কারণে 2 এর আগে কি করতে হবে, আমাদের মাইনাস চিহ্ন বা নেগেটিভ চিহ্ন বসাতে হবে, ইনটু কত হবে, 3 হবে। কেন, এখানে অক্সিজেনের পরমাণু আছে কয়টি, 3টি, এই কারণে আমরা এখানে 3 দিয়েছি, =0। বা এখন আমরা এই সমীকরণটা সমাধান করব। +1কে অন দ্বারা চিহ্নিত করা যায়, যেহেতু প্লাস চিহ্ন সামনে বসানোর প্রয়োজন হয় না, অন +x। এখন এই প্লাস ভিতরে আছে মাইনাস, প্লাস মাইনাসে আমরা জানি মাইনাস হয়, আর 2-এর সাথে 3 গুণ করলে 3 × 2 = 6 হয়, =0। বা x এর জায়গায় থেকে যাবে +1 -6, তাহলে -6 থেকে +1 চলে গেলে -5 থাকে, =0। বা x =5। এখন এই 5টা কি, অবশ্যই পজিটিভ। আমাদের জারণ সংখ্যা কি আছে, সেই চার্জের চিহ্নসহ মানকে জারণ সংখ্যা বলে। তাহলে চিহ্নসহ মান যেহেতু একটু পজিটিভ অবশ্যই এখানে প্লাস চিহ্ন দিয়ে +5 দিতে হবে, তাহলে আমাদের নাইট্রোজেনের জারণ সংখ্যা +5। এটি হচ্ছে আমাদের প্রকৃত অ্যান্সার। আমরা যদি শুধু 5 দিই যে নাইট্রোজেনের জারণ সংখ্যা 5, তাহলে আমাদের উত্তরের আমরা মার্ক পাবো কি, 0। আমাদের মার্ক সঠিকভাবে পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, +5 দিতে হবে চিহ্ন সহ। যদি এটা মাইনাস হয় তাহলে -5 দিতে হবে, আর +5 হলে +5 সহ উল্লেখ করতে হবে, শুধু 5 লেখা যাবে না। কেননা জারণ সংখ্যার ক্ষেত্রে অবশ্যই প্লাস বা মাইনাস এই চিহ্নটার গুরুত্ব অপরিসীম।
অনুরূপভাবে আমরা যদি পটাশিয়াম ডাইক্রোমেটের ক্রোমিয়ামের জারণ সংখ্যা বের করতে চাই, যেহেতু পটাশিয়াম ডাইক্রোমেট এর মধ্য থেকে মধ্যম পরমাণু কি ক্রোমিয়াম, এই ক্রোমিয়ামের জারণ সংখ্যা আমরা বের করব। আমরা ধরি ক্রোমিয়ামের জারণ সংখ্যা, ধরি ক্রোমিয়াম এর জারণ সংখ্যা ইজ ইকুয়াল টু এক্স। আমাদের পদার্থটি হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট। এখন এই পটাশিয়ামের যোজনী কত? এই পটাশিয়ামের যোজনী হচ্ছে 1, যেহেতু পটাশিয়াম একটি ধাতু এই কারণে +1 ইন্টু 2, কেননা পটাশিয়ামের পরমাণু আছে কয়টি? 2টি, প্লাস ক্রোমিয়ামের আমরা জারণ সংখ্যা ধরে নিয়েছি এক্স, এক্স ইন্টু যেহেতু ক্রোমিয়ামের এখানে পরমাণু সংখ্যা কয়টি আছে? 2টি, এখানে 2 দিলাম, প্লাস অক্সিজেনের জন্য জারণ সংখ্যা হচ্ছে -2, এখানে অক্সিজেনের পরমাণু আছে 60টি ইন্টু 7 ইজ ইকুয়াল টু আমাদের যৌগিক পদার্থের জন্য জারণ মান 0। বা আমরা যদি এখন এটা সমাধান করি, 2 প্লাস টয়েস এক্স প্লাস মাইনাসে মাইনাস 7 দুগুণে 14 ইজ ইকুয়াল টু 0, বা 14 থেকে যদি +2 চলে যায় তাহলে -12 থাকে, 2x - 12 ইজ ইকুয়াল টু 0, বা টয়েস এক্স সমান সমান 12, বা s ইজ ইকুয়াল টু +6। তাহলে আমরা ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত পেয়েছি? +6 পেয়েছি। অনুরূপভাবে আপনারা এই পটাশিয়াম ম্যাঙ্গানেট এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মধ্যম পরমাণু ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা বের করবেন। জারণ সংখ্যার জন্য যে সকল মৌলিক পদার্থের যোজনী একক সংখ্যা, সেই যোজনীটাকেই তার জারণ সংখ্যা হিসেবে ধরতে হবে, এবং তার সাথে কি করতে হবে আমাদের? প্লাস অথবা মাইনাস। যদি ধাতু হয় ধাতুর ক্ষেত্রে প্লাস হবে, অধাতুর ক্ষেত্রে মাইনাস হবে, এবং তাদের পরমাণু সংখ্যা দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। যেমন আমরা নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে নাইট্রোজেনের জারণ সংখ্যা আমরা ধরে নিয়েছি এক্স, এক্স এর মতো রেখে দিয়েছি, কেননা নাইট্রোজেন পরমাণু আছে কয়টি? একটি। আবার পটাশিয়াম ডাইক্রোমেটের ক্ষেত্রে আমরা যখন ক্রোমিয়ামের জারণ সংখ্যা এক্স ধরেছি তখন আমরা এক্সকে 2 দ্বারা গুণ করেছি। কেন? এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্রোমিয়ামের পরমাণু আছে কয়টি? 2টি, এই কারণে এখানে 2 দ্বারা গুণ করেছি, অর্থাৎ পরমাণুর সংখ্যা কি হবে? গুণ হবে। আশা করি আপনারা এই টেকনিক অবলম্বন করে যে কোনো যৌগিক পদার্থের মধ্যম পরমাণু জারণ সংখ্যা খুব সহজে বের করতে পারবেন। দেন আমরা এখন দেখব এই জারণ সংখ্যা, এই টপিক থেকে আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষায় কত ধরনের প্রশ্ন থাকতে পারে। অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষায় আসতে পারে যে জারণ সংখ্যা কাকে বলে। এই প্রশ্নটা অনেক বছর সেমিস্টার ফাইনাল পরীক্ষায় এসেছে। দেন আমাদের থাকতে পারে পটাশিয়াম ডাইক্রোমেটের মধ্যম পরমাণু জারণ সংখ্যা বের করো, আমাদের এই প্রশ্নটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেন আমাদের থাকতে পারে পটাশিয়াম ম্যাঙ্গানেটের মধ্যম পরমাণু ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা বের করো। দেন আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে থাকতে পারে যে নিম্নলিখিত যৌগিক পদার্থগুলোর কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা বের করো। নিচে কিছু যৌগিক পদার্থ দেওয়া থাকবে, যেমন সালফিউরিক অ্যাসিড থাকতে পারে, পটাশিয়াম ডাইক্রোমেট থাকতে পারে, পটাশিয়াম ম্যাঙ্গানেট থাকতে পারে ইত্যাদি। দেন আমরা এখন আমাদের এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক জারণ বিজারণের যুগপৎ ক্রিয়া নিয়ে আলোচনা করব। অথবা আমাদের প্রশ্ন এভাবে হতে পারে যে দেখাও যে জারণ বিজারণ বিক্রিয়া যুগপৎ সংগঠিত হয় অথবা জারণ বিজারণ বিক্রিয়া একত্রে সংগঠিত হয়। অর্থাৎ একত্রে এই কথাটার সমর্থক শব্দ হচ্ছে যুগপৎ। অর্থাৎ কোনো একটি বিক্রিয়ায় যদি জারণ থাকে অবশ্যই সেখানে কি থাকবে? বিজারণ থাকবে। অথবা যদি কোনো একটা বিক্রিয়ায় বিজারণ থাকে তাহলে অবশ্যই কি থাকবে? জারণ ক্রিয়া থাকবে। আমরা এখন কোনো একটি বিক্রিয়া দেখব এবং এই বিক্রিয়ার মধ্যে যদি জারণ থাকে তাহলে দেখব যে এখানে বিজারণ ক্রিয়া আছে কিনা, অথবা বিজারণ ক্রিয়া যদি থাকে তাহলে দেখব এখানে জারণ ক্রিয়া আছে কিনা। অর্থাৎ একটা বিক্রিয়ার মাধ্যমে আমরা এই প্রশ্নটার অ্যান্সার খুব সহজে দিতে পারি। সো আমরা উদাহরণ হিসেবে এখানে খুব সহজ একটা বিক্রিয়া নেব। আমরা জানি সোডিয়াম ক্লোরিনের সাথে যুক্ত হয়ে খাবার লবণ সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করে। এই সোডিয়াম ক্লোরাইডের এই বিক্রিয়াটা দ্বারাই আমরা কি করব? এই প্রশ্নের অ্যান্সার দিব। আমাদের এক্সাম্পলটি হচ্ছে, আমাদের উদাহরণটি হচ্ছে সোডিয়াম পরমাণু ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হয়ে খাবার লবণ
বা যৌগিক পদার্থ সোডিয়াম ক্লোরাইড তৈরি করে। এখন সোডিয়াম পরমাণুর চার্জ হচ্ছে 0, আবার ক্লোরিন পরমাণুর চার্জও কি 0, অর্থাৎ প্রাথমিক অবস্থায় তাদের কোনো চার্জ থাকে না। দেন তারা যখন যৌগিক পদার্থ গঠন করেছে তখন সোডিয়াম প্লাস আয়ন দিয়েছে এবং ক্লোরিন কী করেছে, নেগেটিভ আয়ন দিয়েছে। যেহেতু সোডিয়ামের যোজনী 1, এই কারণে একটা প্লাস, এবং ক্লোরিনের যোজনী যেহেতু 1, এই কারণে ক্লোরিন একটা নেগেটিভ। দেন এখন আমরা দেখব যে এর মধ্য থেকে কোনটা জারণ ক্রিয়া এবং কোনটা বিজারণ ক্রিয়া। জারণ কি ছিল? জারণ হচ্ছে যে সকল পদার্থ ইলেকট্রন দান করে তার ধনাত্মক আধান বৃদ্ধি পায়। যেমন এখানে তার ধনাত্মক আধান কার বৃদ্ধি পেয়েছে? সোডিয়ামের বৃদ্ধি পেয়েছে। যেমন এই সোডিয়াম তার 0 ছিল চার্জ, কিন্তু এখানে এসে তার চার্জ কত হয়েছে? প্লাস হয়েছে। তাহলে তার অবশ্যই ধনাত্মক আধান বা ধনাত্মক চার্জ বৃদ্ধি পেয়েছে। এই কারণে এই ক্রিয়াটার নাম হচ্ছে কি? জারণ ক্রিয়া। জারণ। এবং বিপরীত হচ্ছে বিজারণ ক্রিয়া, অর্থাৎ যে পরমাণু বা মূলক বা আয়ন ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক চার্জ বা ঋণাত্মক আধান বৃদ্ধি পায়। যেমন ক্লোরিন পরমাণু, তার চার্জ কত ছিল? 0 ছিল। সে একটি ইলেকট্রন গ্রহণ করে তার ঋণাত্মক আধান বা ঋণাত্মক চার্জ বৃদ্ধি করেছে, অর্থাৎ ক্লোরিন Cl মাইনাস হয়েছে। এই কারণে এই ক্রিয়াটার নাম হচ্ছে কি? বিজারণ ক্রিয়া। বিজারণ ক্রিয়া। এখন আমরা এই বিক্রিয়ার মধ্যে কোন পদার্থটা জারক এবং কোন পদার্থটা বিজারক এটি চিহ্নিত করব। জারক, জাগ্রত, অর্থাৎ যে সকল পদার্থ ইলেকট্রন গ্রহণ করে। তাহলে এখানে কে ইলেকট্রন গ্রহণ করেছে? ক্লোরিন। তাহলে ক্লোরিন হচ্ছে কি? জারক। আবার বিজারক, বিদ্যান, যে সকল পদার্থ ইলেকট্রন দান করে তাদেরকে বিজারক বলে। কে ইলেকট্রন দান করেছে? সোডিয়াম পরমাণু ইলেকট্রন দান করেছে। এই কারণে সোডিয়াম পরমাণুটা হচ্ছে কি? বিজারক। বিজারক। আমরা জারণ, বিজারণ, জারক, বিজারক চিহ্নিত করেছি। এবং এখান থেকে আমরা আরেকটি বিষয় শিখি, সেটি হচ্ছে কি? জারণ শেষে হয় জারিত এবং বিজারণ শেষে হয় বিজারিত। সোডিয়াম পরমাণু তার একটি ইলেকট্রন দান করে যে Na+, অর্থাৎ সোডিয়াম ধনাত্মক আধান প্রাপ্ত হয়েছে, এই কারণে এই সোডিয়ামের ধনাত্মক আধানটাই হচ্ছে কি? জারিত। জারিত। এবং বিজারিত কি? বিজারণ শেষে তার যে রূপ সেটি হচ্ছে বিজারিত। এখানে ক্লোরিন পরমাণু একটি ইলেকট্রন গ্রহণ করে কি হয়েছে? বিজারিত হয়েছে। এটি হচ্ছে আমাদের এই অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের রচনামূলক বা সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে এই প্রশ্নটা অনেক বছর, বলা যায় যে প্রতি বছরই সালে এই প্রশ্নটা থাকে, যে দেখাও যে জারণ বিজারণ বিক্রিয়া একত্রে বা যুগপৎভাবে সংগঠিত হয়, হয় সংক্ষিপ্ত না হলে রচনামূলক প্রশ্ন। আমরা এই উদাহরণটা দিয়ে এই কথাগুলো 2-3 লাইনে লিখে দিলে আমাদের এই প্রশ্নটার উত্তর হয়ে যাবে। আশা করি আপনারা এই প্রশ্নটার উত্তর সঠিকভাবে দিতে পারবেন এবং এই এক্সাম্পলটাও সঠিকভাবে উপস্থাপন করতে পারবেন। দেন আমরা এখন দেখব এই টপিক থেকে সেমিস্টার ফাইনাল পরীক্ষায় আমাদের জন্য প্রশ্ন কিভাবে হতে পারে। সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে থাকতে পারে, দেখাও যে জারণ বিজারণ বিক্রিয়া একই সাথে সংগঠিত হয়, অথবা জারণ বিজারণ বিক্রিয়া যুগপৎ সংগঠিত হয়। এই জারণ বিজারণ বিক্রিয়া যুগপৎ সংগঠিত হয়, এই প্রশ্নটা সেমিস্টার ফাইনাল পরীক্ষায় প্রতি বছরই প্রায় এসে থাকে, যার কারণে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। অথবা রচনামূলক প্রশ্ন হিসেবে থাকতে পারে, যে দেখাও যে জারণ বিজারণ বিক্রিয়া একই সাথে সংগঠিত হয়, অথবা জারণ বিজারণ বিক্রিয়া যুগপৎ সংগঠিত হয়। তাহলে আমরা এই প্রশ্নটা হয় সংক্ষিপ্ত না হলে রচনামূলক হিসেবে পাওয়ার সম্ভাবনা 99%। সো আপনারা এই প্রশ্নটা খুব গুরুত্ব সহকারে দেখবেন। এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাসের মূল আলোচনা। দেন আমরা আগামী ক্লাসে আমাদের পাঠ্য বইয়ের নতুন কোনো অধ্যায় নিয়ে বা নতুন কোনো চ্যাপ্টার নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ ও সুন্দর রাখুক, এই প্রত্যাশায় আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।